সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে সুস্থ ও সুন্দর আছো। আমি অপূর্ব কুমার মজুমদার, প্রভাষক, বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের একাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে বাংলা বানানের নিয়ম। আমরা আজকে পড়ব বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো, প্রথমে আমরা জানব বাংলা বানান কি, এরপর বাংলা বানানের নিয়ম বলতে আমরা কি বুঝি, বাংলা বানানের নিয়মের প্রয়োজনীয়তা কি, বাংলা বানান কেন ভুল হয় তার কারণসমূহ এবং তৎসম শব্দের বানানের কিছু নিয়ম। আমরা এই বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আলোচনা করছি বানান কি। বানান বলতে আমরা কি বুঝি? বানান শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃত ভাষার বর্ণম বা বর্ণন শব্দ থেকে বানান শব্দটি আগত। বর্ণন বা বর্ণম অর্থ হচ্ছে বর্ণনা করা, অর্থাৎ একটি শব্দের মাঝে কি কি বর্ণ রয়েছে তার ধারাবাহিক ক্রম বর্ণনাই হলো বানান। কোনো একটি শব্দ, তার মাঝে কি কি বর্ণ আছে সেটি ধারাবাহিকভাবে বর্ণনা করার নামই হলো বানান। আমরা একটু বিষয়টি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন একটি শব্দ যদি আমরা লিখি বই, এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই? আমরা প্রথমেই পাই হচ্ছে ব্যঞ্জন বর্ণ ব, এর সাথে আমাদের যুক্ত থাকে স্বরবর্ণ অ, এর সাথে যুক্ত হচ্ছে স্বরবর্ণ হ্রস্ব ই। অর্থাৎ প্রথমে আমরা পেয়েছি ব্যঞ্জন বর্ণ ব, এরপর স্বরবর্ণ অ, এরপর স্বরবর্ণ হ্রস্ব ই। অর্থাৎ বই শব্দটির মাঝে এই যে বর্ণগুলো রয়েছে এই ধারাবাহিক ক্রম বর্ণনায় বিষয়টি হচ্ছে বানান। অর্থাৎ কোনো শব্দের মাঝে যে সকল স্বর ও ব্যঞ্জন বর্ণ থাকে সেগুলোর ধারাবাহিক ক্রম বর্ণনার নামই হচ্ছে বানান। বানান শব্দটিকে, বানান বিষয়টিকে আমরা আরও সহজ করে বলতে পারি যে কোনো কিছু বানানো, অর্থাৎ কোনো শব্দ যেভাবে গঠিত হয় বা বানানো হয় সেটি হচ্ছে বানান। অর্থাৎ বই শব্দটি গঠিত হয়েছে এই ধ্বনি বা বর্ণগুলোর সাহায্যে। অর্থাৎ বই শব্দটি আমরা পেয়েছি ব, স্বর অ এবং হ্রস্ব ই বর্ণের সাহায্যে। এটি হচ্ছে আমাদের বানান। এবার আসো বাংলা বানানের নিয়ম বলতে আমরা কি বুঝি। বাংলা ভাষার শব্দগুলো শুদ্ধ রূপে লেখার জন্য ব্যাকরণ ভিত্তিক যে নিয়ম প্রণীত হয়েছে সেগুলোই হচ্ছে বাংলা বানানের নিয়ম। আমি আবারও বলছি, বাংলা ভাষার শব্দগুলো শুদ্ধ রূপে লেখার জন্য ব্যাকরণ ভিত্তিক যে নিয়ম প্রণীত হয়েছে তাই বাংলা বানানের নিয়ম। এবার আসো বাংলা বানানের নিয়মের প্রয়োজনীয়তা কি। আমরা যখন আমাদের মনোভাব লিখে প্রকাশ করতে চাই তখন কোনো শব্দ শুদ্ধরূপে যদি আমরা না লিখি তাহলে আমাদের মনোভাব প্রকাশের ক্ষেত্রেও আমরা মনোভাব ভালোভাবে বা পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম হব না। এই জন্য আমাদের মনোভাবকে শুদ্ধরূপে প্রকাশের জন্য ওই শব্দগুলোকে শুদ্ধরূপে বানান লেখাটাও আমাদের জরুরি। এই জন্য আমরা আমাদের মনোভাব প্রকাশের ক্ষেত্রে যদি আমরা লিখে প্রকাশ করতে চাই তাহলে সেই সকল শব্দের বানানগুলোও আমাদেরকে শুদ্ধ করে লিখতে হবে। এক্ষেত্রে বানানের প্রয়োজনীয়তা বা শুদ্ধ বানানের প্রয়োজনীয়তা অপরিহার্য। আমাদের বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা। বাংলা ভাষা বহু বিদেশি ভাষা থেকে শব্দ গ্রহণ করেছে। বিভিন্ন বিদেশি ভাষার শব্দের অনুপ্রবেশ ঘটেছে বাংলা ভাষায়। এই বিভিন্ন ভাষার শব্দের বৈশিষ্ট্যগত ভিন্নতা
শব্দের ত্রুটিপূর্ণ উচ্চারণ, ব্যক্তির স্বেচ্ছাচারিতা কারণে বাংলা ভাষা কিছুটা ত্রুটিপূর্ণ হয়েছে বা বিশৃঙ্খল হয়েছে। এই বিশৃঙ্খলার কারণে বা ত্রুটির কারণে আমরা আমাদের মনোভাব প্রকাশ করতে গিয়ে লক্ষ্য করে থাকি যে কখনো কখনো একটি শব্দের বানানের একাধিক রূপ আমরা খেয়াল করে থাকি। সেক্ষেত্রে আমরা বিভ্রান্ত হই যে কোন রূপটি আমরা লিখব। আমরা মনোভাব প্রকাশ করতে গিয়ে সঠিক রূপটি লিখতে গিয়ে দেখা যায় আমরা বানানের ভুল রূপটি লিখে ফেলেছি। এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তি থেকে পরিত্রাণের জন্যই বাংলা ব্যাকরণ ভিত্তিক বাংলা বানানের কিছু নিয়ম প্রণীত হয়েছে। বাংলা বানানের এই নিয়ম প্রণয়ন করেছে প্রথমে কলিকাতা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং সর্বশেষ বাংলা একাডেমি। বাংলা একাডেমি ও জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড যে নিয়মগুলো প্রণয়ন করেছে সেটি আধুনিক বাংলা বানানের নিয়ম হিসেবে স্বীকৃত। আমরা বাংলা বানানকে শুদ্ধরূপে চর্চার মাধ্যমে, আমরা বাংলা ভাষার শুদ্ধরূপ চর্চার মাধ্যমে বাংলা ভাষার সমৃদ্ধি সাধন করব এবং আমাদের বর্তমান প্রজন্ম, আমাদের আগামী প্রজন্ম বাংলা ভাষার শুদ্ধ রূপটি যদি ভালোভাবে চর্চা করে তাহলে বাংলা ভাষা উত্তরোত্তর সাফল্য ও উৎকর্ষ বৃদ্ধি পাবে। এই ছিল আমাদের বানান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। এবার আসি আমরা আমাদের বানানগুলো কেন ভুল হয় তার কারণগুলো কি। আমাদের বাংলা বানান ভুলের কিছু কারণ রয়েছে। কারণগুলোর মধ্যে প্রথম যে কারণ সেটি হচ্ছে শব্দের ত্রুটিপূর্ণ বা ভুল উচ্চারণ। কোনো শব্দ যদি আমরা ভুলভাবে উচ্চারণ করি তাহলে দেখা যায় সেই শব্দটি যদি আমরা লিখতে যাই বা লিখি তখন সেই শব্দটির বানানও আমরা ভুল করে থাকি। এই জন্য শব্দের বানান ভুলের কারণে আমাদের শব্দের উচ্চারণ ভুলের কারণে আমরা শব্দের বানানটিও ভুল করি। এছাড়া দেখা যায় যে লেখকের ব্যক্তিগত মতাদর্শের কারণে বানান ভুল হয়। আবার ফন্টের ভুলের কারণে বানান ভুল হয়। ছাপার বা মুদ্রণের ভুলের কারণেও বানান ভুল হয়। আবার ভুল বানান এর ব্যবহারের কারণেও বানান ভুল হয়ে থাকে। আবার অভিধানে একটি শব্দের একাধিক বানান প্রচলন থাকার কারণেও আমরা বিভ্রান্ত হই যে কোন বানানটি লিখব। এ কারণেও বানান ভুল হয়ে থাকে। এছাড়া বিভিন্ন বানান প্রণয়ন কমিটির মতানৈক্যের কারণেও দেখা যায় বাংলা বানানগুলো ভুল হয়ে থাকে। এই ছিল আমাদের বাংলা বানান ভুলের কারণসমূহ। শিক্ষার্থীরা, এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের তৎসম শব্দের বানানের নিয়মসমূহ। আমরা প্রথমে আলোচনা করলাম বাংলা বানান কি, বাংলা বানানের নিয়ম বলতে আমরা কি বুঝি, বাংলা বানানের প্রয়োজনীয়তা কি বা বাংলা বানান ভুলের কারণগুলো কি। এখন আমরা পড়ব তৎসম শব্দের বানানের নিয়ম। অর্থাৎ আমাদের বাংলা ভাষা বিভিন্ন তৎসম শব্দ গ্রহণ করেছে। অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে বা তৎসম ভাষা থেকে অনেক শব্দ আমাদের বাংলা ভাষা গ্রহণ করেছে। সেক্ষেত্রে এই তৎসম শব্দের বানানগুলো কিছু নিয়ম আমাদের বাংলা একাডেমি প্রণয়ন করেছে, যেগুলো আমরা শুদ্ধরূপে চর্চার মধ্য দিয়ে তৎসম শব্দের বানানগুলো শুদ্ধরূপে লিখতে পারবো বা শিখতে পারবো। তো আমরা এখন সেই বিষয়টি নিয়েই আলোচনা করছি, আমাদের তৎসম শব্দের বানানের নিয়ম। এটি পরীক্ষাতেও প্রশ্ন হিসেবে আসে এভাবে যে তৎসম শব্দের 5টি বানানের নিয়ম উদাহরণ সহ লেখো। তো আমরা সেই বিষয়টিকে মাথায় রেখেই আমরা সেভাবে প্রশ্নটি আলোচনা করছি যে তৎসম শব্দের বানানের নিয়মসমূহ বা তৎসম শব্দের বানানের 5টি নিয়ম।
বানানের নিয়ম। তৎসম শব্দের বানানের নিয়ম বা তৎসম শব্দের বানানের 5টি নিয়ম, এটি আমাদের প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসতে পারে। তাহলে প্রথমে আমরা 1 নম্বর নিয়ম লিখি এবং নিয়মটি আলোচনা করি। যে সকল তৎসম শব্দের বানানে হ্রস্ব ই দীর্ঘ ই এবং হ্রস্ব উ দীর্ঘ উ উভয় ই শুদ্ধ, সে সকল শব্দে শুধু হ্রস্ব ই হ্রস্ব উ এবং এদের কার চিহ্ন হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার ব্যবহৃত হবে। যেমন ধরণী, পদবী, পল্লী ইত্যাদি। এটি ছিল আমাদের 1 নম্বর নিয়ম। তৎসম শব্দের বানানের নিয়মের ক্ষেত্রে আমাদের 1 নম্বর নিয়মটি কি আমরা আবারও বলছি, যে সকল তৎসম শব্দের বানানে হ্রস্ব ই দীর্ঘ ই এবং হ্রস্ব দীর্ঘ উভয়ই শুদ্ধ, সে সকল শব্দে শুধু হ্রস্ব ই এবং হ্রস্ব উ এবং এদের কার চিহ্ন হ্রস্ব ইকার হ্রস্ব উকার ব্যবহৃত হবে। যেমন ধরণী, এখানে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়েছে, পদবী হ্রস্ব ইকার ব্যবহৃত হয়েছে, পল্লী হ্রস্ব ইকার ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই শব্দগুলো হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার উভয়ই প্রচলিত ছিল, কিন্তু এখন শুধু আমরা হ্রস্ব ইকার দিয়ে লিখব, দীর্ঘ ইকার আমরা লিখব না। আমরা সেটি বলছি যে সকল শব্দ বানানে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার উভয়ই প্রচলন ছিল বা হ্রস্ব উকার দীর্ঘ উকার উভয়েরই প্রচলন ছিল, সেক্ষেত্রে আমরা শুধু হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকার লিখব, কিন্তু আমরা দীর্ঘ ইকার বা দীর্ঘ উকার এখন আর ব্যবহার করব না। এটি ছিল আমাদের 1 নম্বর নিয়ম। আচ্ছা, এরপর আমরা 2 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করি। রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন ধর্ম, কর্ম, সূর্য ইত্যাদি। এখানে ধর্ম ধ ময়ে ময়ে রেপ শব্দটিকে আমরা এভাবে লিখব না, ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব ব্যবহার আমরা করব না, এটিকে আমরা এখন শুধু ধ ময় রেপ ব্যঞ্জন বর্ণের একবার ব্যবহার করব, এভাবে ব্যবহার করব। অর্থাৎ কোনো ব্যঞ্জন বর্ণ উপর রেপ থাকলে সেটির দ্বিত্ব বা দুবার ব্যবহার আমরা করব না। এটি হচ্ছে আমাদের আধুনিক নিয়ম। একইভাবে কর্ম, সূর্য এই শব্দগুলো একইভাবে হয়েছে। আমরা 3 নম্বর নিয়মটি দেখি। আমাদের 3 নম্বর নিয়মটি হলো
সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্ববর্তী শব্দের অন্তঃস্থিত ম এর স্থানে অনুস্বার হয়। যেমন সম যোগ গীত, সঙ্গীত। অহম যোগ কার, অহংকার। আমাদের নিয়মটি হচ্ছে সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্ববর্তী শব্দের অন্তঃস্থিত ম এর স্থানে অনুস্বার হয়। যেমন আমরা এখানে দেখছি গ, এখানে দেখেছি ক, এগুলো পরে আছে, অর্থাৎ প্রথম শব্দের শেষ ধ্বনি হচ্ছে ম। এই অন্তঃস্থিত ম এর পরে যদি ক, খ, গ, ঘর যে কোনো একটি থাকে তাহলে এই ম এর স্থানে অনুস্বার হয়। এই যে এখানে অনুস্বার হয়েছে। সমযোগ গীত, সঙ্গীত, অহংযোগকার, অহংকার। এটি ছিল আমাদের 3 নম্বর নিয়ম। আমরা 4 নম্বর নিয়মটি একটু খেয়াল করি। আমাদের 4 নম্বর নিয়মে কি আছে? সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী তা হ্রস্ব ইকার হবে। যেমন গুণী শব্দটি বানানে দীর্ঘ ইকার রয়েছে, কিন্তু এটি যখন সমাসবদ্ধ শব্দ হবে, যেমন গুণীজন, তখন হ্রস্ব ইকার হবে। আবার প্রাণী বানানে দীর্ঘ ইকারান্ত রয়েছে, কিন্তু যখন এটি সমাসবদ্ধ হবে, যেমন প্রাণী বিদ্যা, তখন প্রাণী বানানে হ্রস্ব ইকার হবে। গুণযোগ ইন, গুণী, ইন প্রত্যয় যোগ হয়ে গুণী হয়েছে, এটি দীর্ঘ ইকার। প্রাণযোগ ইন, প্রাণী, এখানে ইন প্রত্যয় যোগ হয়েছে, এই জন্য প্রাণী বানানে দীর্ঘ ইকার। কিন্তু এই শব্দগুলো যখন সমাসবদ্ধ শব্দে রূপ নেবে তখন এই দীর্ঘ ইকারগুলো থাকবে না, তখন হ্রস্ব ইকার হবে। গুণী দীর্ঘ ইকার ছিল, কিন্তু গুণীজন সমাসবদ্ধ শব্দ, হ্রস্ব ইকার হয়েছে। প্রাণী দীর্ঘ ইকার ছিল, কিন্তু প্রাণী বিদ্যা, তখন এটি সমাসবদ্ধ শব্দ, এর কারণে এটি হ্রস্ব ইকার হয়েছে। এটি ছিল আমাদের 4 নম্বর নিয়ম। আমাদের সর্বশেষ নিয়মটি আমরা দেখি, তৎসম শব্দের বানানের 5 নম্বর নিয়ম আমরা খেয়াল করি। শব্দের শেষে
বিসর্গ হবে না। যেমন প্রধানত, মূলত, কার্যত ইত্যাদি। এই সকল শব্দগুলোর ক্ষেত্রে আমরা শেষে বিসর্গ ব্যবহার করব না। যেমন মূলত লিখে আমরা এভাবে বিসর্গ দিব না। আধুনিক নিয়ম অনুসারে, তৎসম শব্দের বানানের আধুনিক নিয়ম অনুসারে এই শব্দগুলো শেষে আর বিসর্গ হবে না। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের তৎসম শব্দের বানানের 5টি নিয়ম। আমরা তাহলে বাংলা বানানের নিয়ম থেকে আমরা বাংলা বানানের নিয়ম, বাংলা বানানের প্রয়োজনীয়তা এবং বাংলা বানান ভুলের কারণ এই বিষয়টি জানলাম, এবং সেই সাথে তৎসম শব্দের বানানের কিছু নিয়ম জানলাম। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।